ভিকটিমের কনফিডেন্স যদি দেশের মহামান্য সুপ্রিম কোর্ট বিল্ড আপ না করতে পারেন, ভিকটিমের পরিবার যদি এই প্রশ্ন তোলেন, তাহলে দেশের বিচার ব্যবস্থার পক্ষে কিন্তু এটা শঙ্কার। এটা সুপ্রিম কোর্ট সম্পর্কে কথা, অভ্রান্ত নয়, সর্বোচ্চ। এবং যদি আমরা ভাবি তাহলে কিন্তু খুব ভয়াবহ যে একটা দেশের সুপ্রিম কোর্ট এত বড় কাণ্ডের পর একটি ভিকটিম পরিবারকে কনফিডেন্স দিতে পারলেন না। সবচেয়ে ভালো হতো যদি আরজি করের এই ঘটনা কলকাতা পুলিশ তদন্ত করে বার করতে পারতো সঠিক দোষীদেরকে। আমাদের রাজ্যে ইনভেস্টিগেটিং এজেন্সি কে নিয়ে রাজনীতি এটা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। তার পরিবার যারা বিচারটা জানতে চান, তারা সত্যটা জানতে চান, তারা যাতে তাদের কনফিডেন্স না হারান, দ্যাট ইজ দি মেইন পারপাস। স্বাভাবিক, তারা তাদের সন্তানকে হারিয়েছেন। আমাদের দেশের আইনটা সুপ্রিম কোর্ট তৈরি করে না, আইনটা তৈরি করে পার্লামেন্ট এবং জনগণের প্রতিনিধিরা মিলে। আমাদের আইনে ভিকটিমের যে ডেফিনেশন সেটা অনেকটা বড় করা হয়েছিল। আপনি জানেন, একটা দীর্ঘ সময় ধরে আমাদের মালিমাত কমিটি বলে একটি কমিটি তৈরি হয়, তারপরেতে ভিকটিমোলজি, তার ডেভেলপমেন্ট এবং ভিকটিমের যে ডেফিনেশন, অর্থাৎ ভিকটিম মানে শুধু যিনি মারা গেছেন তা তিনি নন, তার সঙ্গে যারা যুক্ত ব্যক্তি, রিলেটিভস, যারা তাদের সন্তানকে হারিয়েছেন, তারা সবাই ভিকটিমের ডেফিনেশনের মধ্যে পড়েন। তাই স্বাভাবিকভাবে ভিকটিমের কনফিডেন্স যদি দেশের মহামান্য সুপ্রিম কোর্ট বিল্ড আপ না করতে পারেন, ভিকটিমের পরিবার যদি এই প্রশ্ন তোলেন, তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থার পক্ষে কিন্তু এটা শঙ্কার যে একজন ভিকটিম পরিবারকেও কিন্তু সুপ্রিম কোর্ট তার সুমোটো মামলা নিয়ে বা তার কন্ডাক্টে কনফিডেন্স দিতে পারছেন না। সুপ্রিম কোর্ট সুপ্রিম এই জন্যে কারণ ওটা সর্বোচ্চ আদালত বলে, সব কথা ঠিক বলে বলে নয়। হ্যাঁ, কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টেরও বহু রায় আছে, যে রায় আজকে হয়তো একটা রায় এলো, কালকে সেই রায়টা 100 বছর পর, 50 বছর পর, 30 বছর পর আমরা দেখি যে রায়টা বদলে যেতে পারে। আমরা দেখেছি কোন একজন বিচারপতি একটি রায় দিয়েছেন, তার ছেলে সেই রায় বদলেছেন যখন এসছেন। সময়, সমাজ সবটাই তো এগোতে থাকে, পরিবর্তনগুলো হতে থাকে, এগুলোর রিফ্লেকশন আসে রায়ের। আজকে যে ভ্যালু, কালকের সেই ভ্যালু এক থাকে না। সেগুলো ধরুন, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন অ্যাডাল্ট্রি নিয়ে আমাদের দেশে এক সময় আইন ছিল, মহিলাদেরকে আমরা মনে করতাম সম্পত্তি। কিরকম ছিল আইনটা, যে একজন পুরুষ, তিনি তার স্ত্রীর সঙ্গে যদি অন্য কোনো পুরুষের সম্পর্ক হয়, তাহলে সেই পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারবেন, আদারওয়াইজ নয়। এটা একদম জেন্ডার নিউট্রাল ছিল না, জেন্ডার বায়াস ছিল। সময় এগিয়েছে, ধারণা বদলেছে, সম্পত্তি, মানুষ, পুরুষ মহিলা পার্থক্য পরিষ্কার হয়েছে মানুষের মধ্যে। ফলে আজকে আর ওই অ্যাডাল্ট্রি যে সেই সময়কার ভিউ, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। সুপ্রিম কোর্টে উড়িয়ে দিয়েছেন। এরকম বহু আছে যেখানে আমরা দেখি, এই আপনি সেম সেক্স ম্যারেজের প্রশ্নে দেখুন, আপনি আরো অনেক অনেক ধারণা যেগুলো বদলেছে। ফলে সুপ্রিম কোর্ট সঠিক বলি, সবকিছু ভ্রান্তির উপরে বলে সুপ্রিম নয়, কিন্তু স্ট্রাকচারে একটা জায়গায় আছে বলে এটি সুপ্রিম। ফলে সুপ্রিম নট ইনফ্যালিবল। এটা সুপ্রিম কোর্ট সম্পর্কে কথা, অভ্রান্ত নয়, সর্বোচ্চ। এটা মাথায় রেখি এবং ভিকটিমের পরিবারের যন্ত্রণার কথা মাথায় রেখি আমাদের এই বিষয়টাকে ভেবে দেখতে বলবো। এবং যদি আমরা ভাবি তাহলে কিন্তু খুব ভয়াবহ যে একটা দেশের সুপ্রিম কোর্ট এত বড় কাণ্ডের পর একটি ভিকটিম পরিবারকে কনফিডেন্স দিতে পারলেন না। আমি এই জায়গা থেকেই বিষয়টিকে দেখবার চেষ্টা করব। আমি আবার বলছি, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সিবিআই বলুন, সিআইডি বলুন, পুলিশ বলুন, আমাদের একটা যদি ঠিক আমি আইডল একটা সোসাইটি যদি ধরি বা আইডল একটা স্ট্রাকচার যদি ধরি একটা দেশের, বা আমাদের সাংবিধানিক স্ট্রাকচারের মধ্যেও দাঁড়িয়ে দুটো দিক খুব গুরুত্বপূর্ণ ভাবা। এক, সেটা হচ্ছে নির্যাতিতার পরিবার, জনগণ। আমরা বিশ্বাস করি আমাদের সুরক্ষার জন্য, আমাদের
বিরুদ্ধে যাতে ক্রাইম না হয় তার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো, ল এনফোর্সিং এজেন্সিগুলো তারা কাজ করবেন। আইনও তাই বলে, তারা কাজ করবেন। সবচেয়ে ভালো হতো যদি আরজি করের এই ঘটনা কলকাতা পুলিশ তদন্ত করে বার করতে পারত সঠিক দোষীদেরকে। সবচেয়ে ভালো হতো যদি টালা থানা এই কাজ করতে পারতেন সঠিকভাবে। কিন্তু সিচুয়েশনটা এরকম নয়। আমাদের রাজ্যে ইনভেস্টিগেটিং এজেন্সি কে নিয়ে রাজনীতি এটা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। যখন উনি কথায় কথায় 356 চাইতেন, যখন উনি বেড়াল কুকুর মরে গেলেও সিবিআই চাইতেন, যখন উনি প্রত্যেকটি প্রশ্নে বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় উনি সিবিআই দাবি করতেন, সেই সময় থেকেই কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সিকে জড়িয়ে রাজনীতিটা কিন্তু বেড়েছে। আমি কথা কখনোই ক্লেম করব না যে কখনো অন্য কোনো দল বা কেউ মমতা ব্যানার্জি ছাড়া কখনো ইনভেস্টিগেটিং এজেন্সির সাথে তাদের হবনবিং ছিল না। কিন্তু এই দাবি অবশ্যই আমি করতে পারি যে প্রায়র টু 2011 সিচুয়েশন যত খারাপই থাক না কেন, কোনো একটা জায়গায় এই তদন্তকারী সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ যারা রাজনৈতিক ব্যবস্থার মাথায় যারা থাকতেন তারা কোনো জায়গায় রাখতে পারতেন নিয়ন্ত্রণ। তার জন্যই কিন্তু আপনি দেখবেন, আমি একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, তাপসী মালিকের ঘটনার পর তার পরিবার যেই মাত্র সিবিআই দাবি করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই তদন্তবার সিবিআই কি পাঠিয়েছিলেন। কি কারণ ছিল? এমনটা নয় যে বামফ্রন্ট সরকার সেই সময় সিবিআই তদন্তটা চাইছিল, বুদ্ধবাবু নাও পাঠাতে পারতেন। নন্দীগ্রামে তো লড়াই করেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মামলা করেছে সরকার। কিন্তু সিঙ্গুরের ক্ষেত্রে কেন দিয়ে দিয়েছিল? তার কারণ হচ্ছে উনি চেয়েছিলেন বা সেই সময় সরকার চেয়েছিল ভিকটিমের পরিবারের কনফিডেন্স যাতে ইনস্টিল করা যায়। দিস ইজ, দেখুন, ম্যাক্সিমাম হোয়াট উই ক্যান ডু। যিনি চলে গেছেন তাকে তো আমরা ফেরাতে পারি না, কিন্তু তার পরিবার যারা বিচারটা জানতে চান, তারা সত্যটা জানতে চান, তারা যাতে তাদের কনফিডেন্স না হারান, দ্যাট ইজ দি মেন পারপাস। সেই জন্য আমার মনে হয় যে এই পারপাসটা সার্ভ হচ্ছে কিনা সেটা দেখা খুব জরুরি। এবং বর্তমানে ইনভেস্টিগেটিং এজেন্সি, সেটা সিবিআই বলুন, সেটা পুলিশ বলুন, সেটা সিআইডি বলুন, কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, তাদের কথায় আপনি কোনোদিন দেখেছেন নাকি গত 10 বছরের আগে, 10-15 বছর আগে, যে রাজনীতিতে ইস্যু হচ্ছে সিবিআই না সিআইডি না কলকাতা পুলিশ? মানে অ্যাজ ইফ ইটস এ ভোট বিটুইন ফাইট বিটুইন পুলিশ অ্যান্ড সিবিআই। না, রাজনীতির ভোটটা 5 বছর অন্তর অন্তর হয়, কিন্তু এই সিস্টেমগুলো থাকবে, সিবিআই, সিআইডি, পুলিশ, এগুলো আমাদের। তাদের কাজ করতে পারছে না কারণ তাদের যারা পলিটিক্যাল মাস্টার্স তারা ঠিকভাবে তাদের কাজ করাতে পারছেন না, তারা তাদেরকে দলদাস করাচ্ছেন। এবং তাদের যে একেবারে ব্যক্তিগত রাজনৈতিক যে তরজা, এটা কোনো একটা জায়গায় গিয়ে সাধারণ মানুষের যে বিচারের চাহিদা, দাবি, সেটাকে নষ্ট করে দিচ্ছে। আমি দুটো ভাগ করে দিই প্রথমেই আপনার, সেটা হচ্ছে এই রায়কে যারা দেখছেন এটা ফাঁসি না ফাঁসি নয়, তারা খুব ভুল দিকে যাচ্ছেন। আইনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে না সঠিক প্রশ্ন নির্বাচন করতে হয়। এই মামলাটা যে বিরলের মধ্যে বিরলতম হবে না, এটা তদন্ত দেখেই বোঝা যাচ্ছিল। বিরলের মধ্যে বিরলতম যে কটা ঘটনা ঘটেছে, এটা তো মাপবার একটা ইয়ারস্টিক আছে। আমি বলেছিলাম যে মাচ্ছি সিং, বচ্চন সিং, পরপর এক একটা জাজমেন্টের মধ্যে সুপ্রিম কোর্ট দেখিয়েছেন কাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে। অনেকগুলো বিষয় থাকে, কিভাবে একটা ঘটনা ঘটেছে, কে ঘটনা ঘটিয়েছেন, কি ধরনের অফেন্স ঘটেছে, কি ক্ষতি হয়েছে, কতটা নৃশংসতা ইনভলভড। এটার জন্য প্রমাণ লাগে, এটার জন্য সাক্ষ্য লাগে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইন কানুন নজির দিয়ে তাকে একটা রায় দিতে হয়। গল্প কথা লিখলে হয় না। আপনি তো বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে চাইছেন এই জন্যে যাতে এখানে ফাঁসির সাজাটা দেওয়া যায়। আমি কথা বলছি, সাজাটা আদৌ থাকবে তো? এই রায়টা পড়ে আপনি ভুলে যান সঞ্জয় রায়ও একজন সিটিজেন অফ ইন্ডিয়া, তারও একজন আইনজীবী থাকবেন, তাকেও আটমোস্ট চেষ্টা করতে হবে তাকে বাঁচাবার জন্য। সঞ্জয় রায়কে তো আমি বলতে পারবো না যে তার অ্যাপিলের অধিকার আমি কেড়ে নেবো। ভারত, অন্য দেশ নয়। এখানে তার সর্বোচ্চ, মানে আমরা গর্বিত এই জন্য যেখানে ইয়াকুব মেমনের মতন
ব্যক্তির ফাঁসির আগের দিন রাত্রে মাঝরাতেও সুপ্রিম কোর্ট বসে মামলার শুনানি করেন। তাহলে এই জায়গাটাকে মাথায় রেখেই আমাদের এটাকে শুনতে হবে, আমাদের বুঝতে হবে। আপনি দেখবেন এই প্রশ্নটা কারা ছড়াচ্ছে, ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। ফাঁসির গল্পটা প্রথম এনেছে ফাঁসি দিদি, কারণ উনি জানতেন এইটা এমন একটা পপুলার একটা ডিবেট, পানিশমেন্টের সাথে একটা পপুলিস্ট একটা ব্যাপার থাকে। দেখবেন না, মানুষ না খুব নীতি পুলিশ হতে, আইন শৃঙ্খলা হাতে তুলতে। ওই কালকেও একটা ঘটনা ঘটেছে, কে কোথায় মেট্রোতে একটা ছেলে আর মেয়ে তারা যাচ্ছিল, তারা বোধহয় কোনো একটা জায়গায় তারা খুব ঘনিষ্ঠ অবস্থায় তাদেরকে পেয়ে কিছু লোক নাকি চত্থাপ্পড় মেরে দিল। আমাদের মধ্যে পানিশ করবার একটা প্রবণতা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। এই জন্য দেখবেন একদম মানে এর জন্য আপনাকে একটু সাহিত্য দেখলেই আপনি বুঝতে পারবেন। ওই একদম দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যদি আপনি দেখেন, বা পরবর্তী সময়ে আরো যে সমস্ত বিষয়গুলো আরো জটিল হবে, আপনি যদি আমাদের মিশেল ফুকো পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন পিনাল্টি মানে পিনালাইজ করাটা কতটা লোকের একটা মধ্যে থাকে। মানে কি বলে, মানে ওটাকে বলে একটা সত্তা, ডিটারেন্স। আমাদের দেশ তো দেখবেন, এই জাজ সাহেবও লিখেছেন, আসলে ফাঁসির সাজা দিয়ে যারা চিৎকার করছেন তারা কেউ এগোনোর কথা বলছেন না। সেটা আমরা একটু আসলে পিছিয়ে যাচ্ছি, তো ওই জন্য দেখবেন এই ফাঁসিটা ফাঁসি না ফাঁসি নয়। এটা আমরা যখন ছোট ছিলাম এই ডিবেট হয়ে গেছে, তখন অলরেডি পৃথিবীর এগিয়ে থাকা দেশগুলো তারা ফাঁসির সাজা কি করে সরিয়ে দিতে হয় তার চেষ্টা করছে। আমরা এখনো ফাঁসির সাজা রেখেছি, আছে এখনো পর্যন্ত। আমাদের আলোচনাটা হওয়া উচিত ছিল এর থেকে বেটার কিভাবে আপনার সাজা হতে পারে, বেটার পদ্ধতি, নৃশংসতা কম, তাকে কি করে রিফর্ম করা যাবে সেই চেষ্টা। কিন্তু এই প্রশ্নটাকে আমাদের দিদিমণি আবার সামনে নিয়ে চলে এলেন, নির্যাতিতার ফাঁসি চাই স্লোগান দিলেন নিজের সরকারের বিরুদ্ধে। তাই এখন প্রশ্নটা হয়ে যায় ফাঁসি না ফাঁসি না। সরকার ফাঁসি দিতে চেয়েছিল, সিবিআই পারল না। প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে সিবিআই এবং পুলিশ কেউ তদন্তই করলো না। এমন একটা তদন্ত হলো যার ফলে এমন একটা রায় বেরোলো, তার ফলে এমন সম্ভাবনা হচ্ছে ভবিষ্যতে সাজাটাও না উড়ে যায়, এই কসুর খালাস না হয়ে যায়। ফলে একটা কথা আমরা যদি ভুলে যাই যে ফেয়ার ট্রায়াল ক্যান অনলি বি পসিবল ইফ দেয়ার ইজ এ ফেয়ার ইনভেস্টিগেশন। আরজি করের ক্ষেত্রে কোনো ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি। নইলে একজন বিচারপতি রায় দেবার সময় প্রথম প্যারাগ্রাফেই এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করতেন, যদি তার সামনে এভিডেন্স থাকতো, যে একটি মেয়ে হাসপাতালে কাজ করতে গেল এবং তার সঙ্গে ঘটলো এই ক্রাইম, বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে গেল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাবাকে যখন বলছে, কোথা থেকে হাসপাতালে গেল, ওটাতেই তো হাসপাতাল। তাহলে প্লেস অফ অকারেন্স থেকে এর গন্ডগোল হয়ে আছে। উত্তরটা কিন্তু বিচারপতি দিতে পারবেন না, কারণ বিচারপতিকে রায় দিতে হয় যা সাক্ষ্য সাবুদ যা হয়েছে তার ভিত্তিতে, তার বাইরে গিয়ে উনি গল্প কথা লিখতে পারেন না। তাহলে তদন্তকারী সংস্থাগুলি আজকাল, এবার প্রশ্ন হচ্ছে অনেকেই বলছে সেটিং গন্ধ লাগছে। আমাদের তো মনে হচ্ছে, কারণ এতটাই রাজনীতি গিলে ফেলেছে এতে, যা হচ্ছে তাতেই আমরা বুঝতে পারছি। আর নলে আপনি ভাবুন না, একটা ঘটনাতে যে মমতা ব্যানার্জি ছোট ঘটনা সাজানো ঘটনা বলে বেড়াতেন, সেই মমতা ব্যানার্জি ফাঁসি চাই বলে রাস্তায় নিয়ে পড়লেন। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে এই রকম একজন মুখ্যমন্ত্রী আজকে বেরিয়ে পড়ছেন, বলছে মানে ফাঁসি দিতে হবে করে। এতদিন তো ছোট ঘটনা সাজানো ঘটনা কিচ্ছু নয়, উত্তরই দেবো না, বেরিয়ে চলে যাচ্ছেন। আমি নিজে দেখেছি মধ্যমগ্রামের মেয়েটি যখন খানিকটা, কেন উনি তো এটা ছাড়া আর কি জানেন, উনি এটা ছাড়া আর কিছু করেছেন কোনোদিন? একজন স্বার্থপর বদমাইশ, নিজের ইন্টারেস্ট ছাড়া কারোর ইন্টারেস্ট না ভাবা একজন ফ্যাসিস্ট ক্যারেক্টার। উনি এর বাইরে কিছু ভাবেন না। নিজেই বই লিখবেন, 100 কটা হয়েছে, 125টা হলো বলে, তারপর দেখবেন এরা বলে দেবে, লেকচার দেবে এসে। না, উনিও খুব সাহিত্য প্রেমী। আমি কালকে দেখছিলাম একটা ইন্টারভিউ। আর এদিকে বইমেলা থেকে পছন্দের বই পাবে, মানে স্টল পাবে পছন্দের প্রকাশন, আর অপছন্দের প্রকাশনগুলো চলে যাবে, মুক্ত মঞ্চ বন্ধ হয়ে যাবে। দেখুন, এরকম বহু মানুষ, নির্যাতিতা মানুষ, সব হারানো মানুষ, তারা বিশ্বাস করেন যে কাজ ডিটারেন্সে হয় না
সেই কাজ অনেক সময় রিফর্মে হয় এবং আমরা দেখেছি ক্ষমা করে দেন অনেকে। এই জন্যই তো আমাদের সংবিধান, আমাদের আইনে সাজা কমানোর ক্ষমতা সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত আছে। প্রশ্নটা তো ওনাদের মাথায় বিশ্বাস নয়, এটা তো যে রায় বেরিয়েছে সেই রায়ের রিফ্লেকশনটাই এটা। এখন তো আর কারোর বিশ্বাসের গল্পে হচ্ছে না। আমি দেখছিলাম নানা লোক, নানা মুনি নানা রকমের বক্তব্য রাখছেন। সেই বক্তব্যগুলো শুধু এক পেশেই হচ্ছে না, বক্তব্যগুলো যখন রাখা হচ্ছে না তখন মনে হচ্ছে আমরা অঙ্ক করতাম না ছোটবেলায়, লেটাস অ্যাজিউম এক্স ইজ ইকুয়াল টু 1, এই লেটাস অ্যাজিউম দিয়ে শুরু করা হচ্ছে। অথচ কাউকে সাজা দেবার ক্ষেত্রে উই ক্যানট হ্যাভ এনি স্পেস ফর অ্যাজাম্পশন, মাস্ট হ্যাভ ডেফিনেট প্রুফ।